প্রিয় শিক্ষার্থী মণ্ডলী কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং টিপস বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। এখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং উদাহরণ দিয়ে আপনাদের অতি সহজে বুঝিয়ে দিব। আজকে আমরা শিখব জাবেদার একটি অতি গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটি হলো জাবেদার ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়ম। 1 নম্বর অ্যাসেটস সম্পত্তি বা সম্পদ। সম্পত্তি যখন বেড়ে যায় তখন সেটা হয় ডেবিট, এবং সম্পত্তি যখন কমে যায় তখন সেটা হয় ক্রেডিট। দেখেন এখানে যোগ দিয়ে বোঝানো হয়েছে সম্পত্তি বৃদ্ধি এবং বিয়োগ দিয়ে বোঝানো হয়েছে সম্পত্তি হ্রাস বা কমে যাওয়া। সুতরাং আমরা বলতে পারি সম্পত্তি যখন বেড়ে যায় তখন হয় ডেবিট এবং সম্পত্তি যখন কমে যায় তখন হয় ক্রেডিট। এখানে দেখেন 2, 3, 4 এখানে লাইবিলিটিস দায়সমূহ, ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব এবং রেভিনিউ বা আয়, এখানে তিনটাকে একসাথে বোঝানো হয়েছে। মূলত তিনটার নিয়ম একই, সুতরাং এই তিনটা একসাথে দিয়ে বোঝানো হয়েছে। লাইবিলিটি বা ওনার সিকিউরিটি বা রেভিনিউ, দায়সমূহ, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটা যখন বৃদ্ধি পায় তখন সেটা হয় ক্রেডিট, এবং যখন সেটা কমে যায় বা হ্রাস পায় তখন সেটা হয় ডেবিট। সুতরাং আমরা বলতে পারি দায়সমূহ, মালিকানা সত্ত্ব, আয়, এটি যখন বেড়ে যায় তখন সেটা হয় ক্রেডিট, এবং এই তিনটা থেকে যখন এটা কমে আসে বা কমে যায় তখন সেটা হয় ডেবিট। 5 নম্বর এক্সপেন্স বা খরচ যখন বেড়ে যায় বা বৃদ্ধি পায় তখন সেটা হয় ডেবিট, এবং খরচ যখন কমে যায় তখন সেটা হয় ক্রেডিট। সম্পদ সম্পত্তি বা অ্যাসেটস। সম্পদ হলো আমরা যেগুলো ক্রয় সূত্রে বা দলিল সূত্রে যেটা পাই সেটা হলো আমার সম্পদ, বা আমরা যেগুলো কিনি সেটা আমার সম্পদ। আর প্রতীক সূত্রে যেটা আসে সেটা হলো আমার সম্পত্তি। প্রথমত নগদ বা এখানে ব্যাংকও হতে পারে, এটা আমার একটা সম্পদ। নাম্বার 2 আসবাবপত্র বা ফার্নিচার, মেশিন ইত্যাদি। 3 নম্বর হলো মজুদ পণ্যকে আমরা ইংলিশে এখানে বোঝার জন্য সহজে সাপ্লাইস, ইংলিশটা আমরা দিয়ে রেখেছি ডান পাশে। মজুদ পণ্য মানে সাপ্লাইস। প্রাপ্য বিল, এটাকে ইংলিশে বলে অ্যাকাউন্টস রিসিভেবল। এখন আমরা নিয়ম শিখব। সম্পত্তি বাড়লে ডেবিট এবং সম্পত্তি কমলে ক্রেডিট হয়। মূলত সম্পত্তি যখন আমার হিসাব বিজ্ঞানে বাড়ে তখন সেটা হয় ডেবিট, আবার সম্পত্তি যখন চলে যায় বা কমে যায় তখন সেটা হয় ক্রেডিট। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়ে শিখব। নগদে আসবাবপত্র ক্রয়, এখানে আসবাবপত্র হিসাব ডেবিট 15,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। এখানে আমার আসবাবপত্র কেনার ফলে আমার একটা সম্পদ 15,000 টাকার সম্পদ আমার প্রতিষ্ঠানে বেড়ে গেছে। আবার ঠিক অপরদিকে আমার নগদ টাকায় কেনার ফলে আমার নগদ টাকা চলে গেছে বা কমে গেছে, এই জন্য আমার নগদান হিসাব ক্রেডিট হয়েছে। এখন দ্বিতীয়ত আরেকটা শিখব দায়সমূহকে ইংলিশে বলে লাইবিলিটিস। পাওনাদার, ইংলিশে এটাকে বলে অ্যাকাউন্ট পেয়েবল। আমরা বাকিতে যেসব পণ্য ক্রয় করে থাকি, আমরা ক্রয় করে থাকি এবং টাকা পরে পরিশোধ করি সেটাকে পাওনাদার বলে। প্রদেয় বিলটা হলো পাওনাদারকে পরিশোধের জন্য আমরা যে লিখিত ডকুমেন্ট বা দলিল দিয়ে থাকি বা পরিশোধের স্বীকৃতি দিয়ে থাকি সেটাকে আমরা প্রদেয় বিল বা নোটস পেয়েবল বলি। এখন দেখেন দায় বাড়লে কি হয়। দায় বাড়লে মূলত আমাদের ক্রেডিট হয়। দায় যখন আমার বেড়ে যায় তখন সেটা আমার ক্রেডিট হয়। আবার দায় কমলে অপর দিকে আমার ডেবিট হয়। যখন আমার দায় কমে যায় বা আমরা টাকা পরিশোধ করে যাই তখন আমার দায়টা কমে যায়, তখন আমার সেটা ডেবিট হয়। যেমন বাকিতে পণ্য ক্রয়, এখন বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমার কি পণ্য ক্রয় হিসাব ডেবিট 12,000 টাকা, অপরদিকে পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে যেহেতু ক্রয় করার ফলে আমার দায় বেড়ে গেছে, এই জন্য আমার কী হয়েছে পাওনাদার ক্রেডিট 12,000 টাকা এখানে চলে আসছে। অপরদিকে বাকিতে ক্রয়কৃত পরিশোধ 12,000 টাকা। যখন আমরা বাকিতে ক্রয়কৃত টাকা 12,000 টাকা বাকি ছিল, যখন আমরা নগদে সেটা পরিশোধ করে দিই তখন জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ঠিক এদিকে দেখেন যে পাওনাদার আমার ছিল ক্রেডিট, যখন আমার দায় বেড়েছিল তখন আমার ক্রেডিট হয়েছে। এখন আমরা সেই পাওনাদারের টাকা অলরেডি পরিশোধ করেছি নগদ টাকা বাবদ, এখন আমার সেটা কমে গেছে, সুতরাং আমার দায় কমলে আমার কি হয়ে যায় ডেবিট হয়।
মালিকানা সত্ত্ব এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা পৃথক সত্তা। মালিক ব্যবসার মধ্যে যদি কোনো কিছু দেয় সেটা মূলধন নামে ক্রেডিট হয়, এবং ব্যবসা থেকে যদি কোনো কিছু উত্তোলন করে সেটা উত্তোলন নামে ডেবিট হয়। এখানে মালিক যদি কোনো কিছু দিয়ে থাকে সেটা আমার মূলধন নামে ক্রেডিট হয়, এবং ব্যবসা থেকে যদি কোনো কিছু নিয়ে থাকে সেটা ক্যাশ হতে পারে, পণ্য হতে পারে, যাই কিছু নেই সেটা আমার উত্তোলন নামে ডেবিট হবে। মালিকানা সত্ত্বের 4টি অংশ: মূলধন, ক্যাপিটাল, আয় বা ইনকাম, খরচ বা এক্সপেন্স, উত্তোলন বা ড্রয়িংস। এখন আমরা শিখব যে মূলধন বাড়লে কি হয় এবং মূলধন কমলে কি হয়। মূলধন বাড়লে ক্রেডিট, মূলধন কমলে ডেবিট হয়। যেমন মালিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করলো 1 লক্ষ টাকা। এখানে 1 লক্ষ টাকা বিনিয়োগ করার ফলে ব্যবসার মধ্যে 1 লক্ষ টাকা বেড়ে গেল এবং মূলধন বাবদ আমাদের দায় বেড়ে গেল। সুতরাং মূলধন বাড়লে আমার ক্রেডিট হয়। এখানে মূলধন হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব ডেবিট। আয় বাড়লে ক্রেডিট, আয় কমলে ডেবিট। যেমন নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। এখানে বিক্রয় করার ফলে আমার আয় বেড়ে গেছে, সুতরাং বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। খরচ বাড়লে ডেবিট হয় এবং খরচ কমলে ক্রেডিট হয়। যেমন বেতন প্রদান করা হলো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু না কিছু খরচ থাকে, তার মধ্যে বেতন একটি অন্যতম খরচ। বেতন প্রদান করা হলো 4,000 টাকা। বেতন হিসাব ডেবিট 4,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা। কারণ খরচ বাড়লে আমার কি হয়? ডেবিট হয়। সুতরাং এখানে বেতন হিসাব আমার ডেবিট 4,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা। এখন আমরা শিখব উত্তোলন বাড়লে কি হয়। মূলত উত্তোলন বাড়লে ডেবিট এবং উত্তোলন কমলে ক্রেডিট। যখন উত্তোলন বেড়ে যায় তখন সেটা হয় ডেবিট, এবং উত্তোলন যখন কমে যায় তখন হয় সেটা ক্রেডিট। যেমন মালিক কর্তৃক উত্তোলন 2,000 টাকা। এখানে মালিক বাবদ 2,000 টাকা ব্যবসা থেকে নিয়ে গেছেন, তার মানে আমার উত্তোলনটা আমার বেড়ে গেছে। উত্তোলন হিসাব ডেবিট 2,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট। এখানে প্রথম যেটা হয়, উত্তোলন বাড়লে আমার কি হয়? ডেবিট। সুতরাং এখানে মালিক কর্তৃক উত্তোলন 2,000 টাকা, সুতরাং আমার উত্তোলনটা বেড়ে গেছে। উত্তোলন হিসাব আমার এখন হবে ডেবিট এবং নগদান হিসাব হবে ক্রেডিট। আজকে এই পর্যন্ত। আশা করি অতি সহজে আপনি ক্লাস বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয়, আপনারা বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে ইনবক্স করুন। এবং আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।